ভবানীপুর কেন্দ্র নিয়ে মমতা এত ব্যস্ত কেন? কেন পুনর্গণনা নিয়ে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন? প্রশ্ন উঠছে। অনেকেই হয়তো ভাববেন যে মমতা এর আগে নন্দীগ্রামে 2021 সালে যখন শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তখনও ছুটেছিলেন। আবার 5 বছর পর ভবানীপুর কেন্দ্রের জন্য তিনি ইলেকশন পিটিশন করলেন। অনেকে হাসি ঠাট্টা করছেন, মজা করছেন, যে ভাবছেন হেরু মুখ্যমন্ত্রী আর একবার ধাক্কা খাওয়ার জন্য গেছেন। তা কিন্তু নয়, এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এবং সে উদ্দেশ্যটা একমুখী নয়, ত্রিমুখী, বলতে পারেন ত্রিফলা। প্রথমত, যদি আদালতের আদেশে তিনি জিতে যান, তার জন্য একটা পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি তিনি অলরেডি ঠিক করে রেখেছেন। যদি হেরে যান, তার জন্য একটা স্ট্র্যাটেজি রয়েছে। আর যদি মামলাটা দীর্ঘদিন ধরে চলে, তার জন্যও কিন্তু স্ট্র্যাটেজি রেডি। কাজে যারা ভাবছেন যে মমতা ব্যানার্জি শুধুমাত্র পুনর্গণনার জন্য কেন এত ব্যস্ত হয়ে উঠলেন, সামগ্রিকভাবে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আদালতের মামলা তো বছরের পর বছর ধরে চলে। 2021 সালের নন্দীগ্রাম মামলার রায় আজও বের হয়নি। তাহলে 2026-এর এই মামলা দিয়ে মমতার কী লাভ হবে? এখানেই লুকিয়ে রয়েছে কিন্তু মমতার আসল ন্যারেটিভ স্ট্র্যাটেজি। মামলা যত দীর্ঘমেয়াদী হবে, মমতার রাজনৈতিক লাভ তত বেশি হবে। কেন? যেটা বলছিলাম, ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়ে মমতা ছুটেছিলেন আদালতে, যেমন নন্দীগ্রামে 2021 সালে হেরে গিয়ে আদালতে গিয়েছিলেন। যদিও নন্দীগ্রামের রায় এখনও বের হয়নি। অনেকে এটা নিয়ে মজা করছেন, কেউ কেউ টিপ্পণী কেটেছেন, কেউ ভেবেছেন 3বারের মুখ্যমন্ত্রী পরাজয়টা ইগোতে লেগেছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, এর পিছনে লুকিয়ে আছে মমতার ন্যারেটিভ স্ট্র্যাটেজি, যাকে বলতে পারেন এক ঢিলে 2 পাখি নয়, 3 পাখি মারা, ট্রিপল ট্র্যাপ, অর্থাৎ সোজা কথায় ত্রিফলা। আর এটাই রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় রহস্য। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই তো খুব সহজেই তৃণমূলের যে কটা এমএলএ পড়ে রয়েছে তাদের একজনকে পদত্যাগ করিয়ে উপনির্বাচনে জিতে আবার বিধানসভায় ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। উল্টে তিনি ভবানীপুর কেন্দ্র নিয়ে সোজা চলে গেলেন কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে। কেন? শুধুই কি নিজের চিরচেনা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে যাওয়ার ইগো, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক সাংবিধানিক এবং আইনি মাস্টার স্ট্রোক? যদি সফল হয়, তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আবার নির্বাচনে দাঁড়াতে হতে পারে। তিনি কিন্তু 3টি দিক ভেবে নিয়েই এগিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত, আদালতের রায় তার পক্ষে গেলে কি করবেন, আদালতের রায় তার বিপক্ষে গেলে তিনি কি করবেন, আর যদি মামলাটা নন্দীগ্রাম মামলার মতো দীর্ঘ বছর ধরে চলে, তাহলেও তিনি একটা প্ল্যান ছকে থাকতে পারেন। সেটাও হয়তো অনেককে ভাবাবে। আমার মনে হয় আগে থাকতে ছকা হয়ে গেছে ভবানীপুর কেন্দ্র নিয়ে। আমার মনে হয় ভবানীপুর কেন্দ্র নিয়ে একটা স্ট্র্যাটেজি গেম খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিওতে আমি নিরপেক্ষভাবে আইনি আর রাজনৈতিক সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই ভবানীপুর মামলা মমতা বন্দ্যোপাধ্যায় যে করতে গেলেন তার মূল লক্ষ্যটা আসলে কি, বিশ্লেষণ করব। এটাই যে হবে বা এটাই যে তিনি ভেবেছেন, সেটা নাও হতে পারে, কিন্তু উদ্দেশ্য তো একটা আছেই, যেখানে নন্দীগ্রাম মামলার রায় এখনও বের হয়নি। তবে মূল বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যার উত্তর এই ভিডিওর শেষে আপনারা নিজেরাই পেয়ে যাবেন। 2021 সালে নন্দীগ্রামে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন উপনির্বাচনে জিতে, কিন্তু 2026-এ শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি সেই একই নিয়ম খাটানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন? যদি ভবানীপুর মামলায় মমতা জিতে যান, তবে কি শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদ এক নিমেষে চলে যাবে? প্রথম যুক্তি যেটা আমি দিচ্ছি, সাংবিধানিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা।
অনেকেই বলছেন মমতা কেন উপনির্বাচনে দাঁড়াচ্ছেন না। একটু তলিয়ে ভাবুন তো, 2021 সালে তৃণমূল জিতেছিল, মমতা হেরেছিলেন। তাই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে 6 মাসের মধ্যে ভবানীপুর উপনির্বাচনে জিতে আসেন। কিন্তু 2026 সালের পরিস্থিতি কিন্তু একেবারে আলাদা। কেননা রাজ্যে সরকার করেছে বিজেপি, বিপুল সংখ্যাধিক্য পেয়ে, বিপুল আসনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী নেত্রী ঠিকই, কিন্তু বিধায়িকাও নন। এই অবস্থায় তিনি যদি অন্য কোনো কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতেও আসেন, তিনি বড়জোর একজন সাধারণ বিধায়ক হবেন, মানে বিধায়িকা। একজন প্রাক্তন 3 বারের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো কেবল একজন সাধারণ বিধায়ক হয়ে বিধানসভায় বসার চেয়ে আদালতে দাঁড়িয়ে এই পরাজয়কে চ্যালেঞ্জ করা রাজনৈতিকভাবে কিন্তু অনেক বেশি শক্তিশালী বার্তা দেয়। এতে তিনি কর্মীদের, মানে দলের কর্মীদের বোঝাতে পারছেন তিনি লড়াইয়ের ময়দানেই রয়েছেন, পালিয়ে যাননি লড়াই থেকে। এবার আসি আরেকটা মারাত্মক যুক্তিতে, যেটা আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি। শুভেন্দু অধিকারী 2026-এর নির্বাচনে ভবানীপুর থেকে জিতেছেন, আবার নিজের পুরনো দুর্গ নন্দীগ্রাম থেকেও লড়েছিলেন। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি 2টি আসন ধরে রাখতে পারেন না, তাই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন, সেখানে উপনির্বাচন হতে চলেছে। এখন মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যে ঘুঁটিটি চেলেছেন তা হলো, যদি কলকাতা হাইকোর্ট ভবানীপুরের ভোট পুনর্গণনার আদেশ দেয় এবং গণনায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, তবে কি হবে? খুব সহজ সমীকরণ, শুভেন্দুর ভবানীপুরের বিধায়ক পদ বাতিল হয়ে যাবে। আর যেহেতু তিনি নন্দীগ্রাম আগেই ছেড়ে দিয়েছেন, তাই তিনি আর কোনো আসনেরই বিধায়ক থাকবেন না। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে আবার 6 মাসের মধ্যে নতুন করে কোনো আসন থেকে জিতে আসতে হবে। অর্থাৎ মমতার এই একটা মামলা শুভেন্দু অধিকারীকে কিছুটা রাজনৈতিকভাবে বিপাকে ফেলে দিতে পারে। যদি মমতা জেতেন, তাহলে সেক্ষেত্রে 6 মাসের মধ্যে শুভেন্দুকে অন্য একটি আসন থেকে জিতে আসতে হবে উপনির্বাচনে, যেটা মমতা করেছিলেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আদালতের মামলা তো বছরের পর বছর ধরে চলে, 2021 সালের নন্দীগ্রাম মামলার রায় আজও বের হয়নি, তাহলে 2026-এর এই মামলা দিয়ে মমতার কী লাভ হবে? এখানেই লুকিয়ে রয়েছে কিন্তু মমতার আসল ন্যারেটিভ স্ট্র্যাটেজি। মামলা যত দীর্ঘমেয়াদী হবে, মমতার রাজনৈতিক লাভ তত বেশি হবে। কেন ভাবুন আপনারা। বলছি, প্রথমত, গত 23শে জুন হাইকোর্টের বিচারপতি মাননীয় গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিয়েছেন ভবানীপুরের সমস্ত ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখতে হবে। একে তৃণমূল তাদের নৈতিক জয় হিসাবে জনগণের সামনে তুলে ধরেছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো 5 বছর এই প্রচার করতে পারবেন যে আমি জনগণের ভোটে হারিনি, আমাকে ষড়যন্ত্র করে ইভিএম কারচুপি করে হারানো হয়েছে। রাজনীতিতে ভিকটিম কার্ড বা সহানুভূতির কার্ড অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। মমতা অনেকবার এই কার্ড খেলেছেন, আর এর মাধ্যমে তিনি আগামী লোকসভা বা পুরসভা নির্বাচনে বিজেপির নতুন সরকারকে সারাক্ষণ কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখতে পারবেন। বুঝতে পারছেন? এবার আসা যাক ভিডিওর শুরুতে করা সেই প্রশ্ন, যদি মমতা ভবানীপুর পুনর্গণনা মামলায় জিতে যান, তবে কি শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদ চলে যাবে? আইনি উত্তর হলো হ্যাঁ, তাৎক্ষণিকভাবে তার বিধায়ক পদ চলে যাবে, তবে তিনি মুখ্যমন্ত্রী পদ খোয়াবেন না। তিনি পদে থেকে 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে পারবেন। কিন্তু ভাবুন, রাজ্যের একজন আসীন মুখ্যমন্ত্রীকে যদি আদালতের রায়ে পদ হারিয়ে আবার উপনির্বাচনে দাঁড়াতে হয়, সেটা বিজেপির কাছে অনেকটাই লজ্জার, অর্থাৎ মনস্তাত্ত্বিক পর্যায়ে হবে। মমতা ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চেয়েছেন। সুতরাং ভবানীপুর নিয়ে মমতার এই ব্যস্ততা হাইকোর্টে যাওয়া কোনো আবেগের সিদ্ধান্ত নয়, তাৎক্ষণিক কোনো আবেগ নয়, কোনো ইগো নয়। এটা অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিত একটা আইনি চাল, যেখানে লক্ষ্য একটাই, শুভেন্দু অধিকারীর নতুন সরকারকে স্বস্তিতে চলতে না দেওয়া এবং প্রতি মুহূর্তে তাদের জয়ের বৈধতাকে জনমানসে প্রশ্নের মুখে দাঁড় করানো। এখন দেখা যাক কলকাতা হাইকোর্টের ইভিএম ও সিসিটিভি স্ক্রুটিনির পর জল কোন দিকে গড়ায়। আপনার কি মনে হয় মমতার এই আইনি লড়াই কি শুভেন্দুর উপর চাপ বাড়াতে পারবে, নাকি উপনির্বাচনে না দাঁড়িয়ে মমতা ভুল করলেন, সেটা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই হোক কিংবা বিধানসভার? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান।
ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর রাজনীতি এবং আইনের বিশ্লেষণ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।